প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 2018 সালে অনার্স বিবিএ সেকেন্ড ইয়ারে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো প্রথমত যদি আমরা অঙ্কটা একটু দেখি, যে বলছে shown below are the balance sheet of Urmi Corporation for the year ended ডিসেম্বর 31, 2016 এবং ডিসেম্বর 31, 2017, মানে দুইটা সালের তথ্য দেওয়া আছে। তো বরাবরই অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা একটা ছক কাটবো এবং ছকে লিখব যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা আগে যদি অঙ্কগুলো করে থাকি তাহলে আমরা দেখব যে আমরা প্রথমে অঙ্কের নেট ইনকাম খুঁজে বের করি। তো আমরা যদি অঙ্কের নিচের দিকে আসি তাহলে আমাদের একদম শুরুতেই দেওয়া আছে নেট ইনকাম ফর 2017 ওয়াজ টাকা 36,000। তাহলে আমরা নেট ইনকাম লিখলাম যে 36,000 টাকা। এরপর যদি আমরা অঙ্কের দিকে তাকাই তাহলে আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটের ক্যাশে চলে যাব। ক্যাশের নিচে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তার নিয়ম অনুযায়ী আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত, ছিল 2,500 টাকা, এখন হয়েছে কত 5,000 টাকা। তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা লিখব যে ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, 2,500 টাকা। যেহেতু সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়, এই জন্য আমরা বিয়োগ করে দিলাম। এরপর আমরা আসি ইনভেন্টরিতে। ইনভেন্টরি দিকে যদি তাকাই তাহলে ইনভেন্টরি আমার ছিল 30,000 টাকা, এখন আমার ইনভেন্টরি হয়েছে 37,500। তার মানে আমাদের 7,500 টাকার ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেলে আমরা লিখব যে ইনক্রিজ অফ ইনভেন্টরি কত টাকা, 7,500 টাকা। সম্পদ বৃদ্ধি পেলে আমাদের বিয়োগ করতে হবে, এই কারণে আমরা বিয়োগ করে দিয়েছি। এরপর লং টার্ম ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে আমাদের অঙ্কের অপশন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের তথ্য, তখন আমরা দেখব। এরপর যদি আমরা ডেপ্রিসিয়েশনে আসি তাহলে আমরা ডেপ্রিসিয়েশনের দিক যদি একটু খেয়াল করি, বলছে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা যখন দেখব যে এখানে অঙ্কের কোথাও আসলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আকারে কোথাও দেওয়া নেই। তো আমরা শিক্ষার্থীদের সাথে আগে পিছনের ক্লাসে আলোচনা করেছি, যদি আমরা অঙ্কে কোথাও ডেপ্রিসিয়েশন না পাই তখন আমরা কি করব, তখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিক খেয়াল করব। তাহলে আমরা এই অঙ্কে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিক খেয়াল করছি যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল কত 12,500 এবং এখন হয়েছে কত 15,000, মানে 2,500 টাকা এখানে ডেপ্রিসিয়েশন আছে। এরপর আমরা যদি একটু সমন্বয় করার চেষ্টা করি তখন আমরা দেখব যে এখানে লেখা আছে এ ফুলি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট হ্যাড অরিজিনাল কস্ট অফ টাকা 5,000 was sold for টাকা 1,200। তাহলে এখানে উপরে যে ডেপ্রিসিয়েশন আমরা পেয়েছি কত 2,500 এবং এখানে নতুন করে পেলাম কত 5,000। তাহলে উপরের 2,500 এবং এখানে যে ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টটা আমরা বিক্রি করে দিয়েছি সেই 5,000, তাহলে 5,000 আর 2,500 এই দুটো মিলে আমাদের হবে হচ্ছে 7,500। তা আমরা লিখলাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 7,500, আর ডেপ্রিসিয়েশন হলে সম্পদ সহজেই কমে যায়, এই জন্য আমরা ডেপ্রিসিয়েশনকে যোগ করে দেখাবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা যদি আসি লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটিতে, তাহলে আমরা প্রথমেই দেখব অ্যাকাউন্টস পেয়েবল আছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 2,500, এখন হয়েছে 9,000। তাহলে অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা অঙ্কে যে সুন্দর করে লিখব ইনক্রিজ অফ অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা, 6,500 টাকা বৃদ্ধি পেয়েছি। তা আমরা রুলস অনুযায়ী জানি যে দায় বৃদ্ধি পেলে আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা সুন্দর করে এখানে দায় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগ করে দেখালাম। এরপর যদি আমরা আসি ওয়েজেস পেয়েবল, এটাও একটা চলতি দায়। তো ওয়েজেস পেয়েবল ছিল 5,500, এখন হয়েছে কত 5,000 টাকা। তাহলে 5,500 টাকা থেকে 5,000 হয়েছে, তাহলে 500 টাকা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা সরাসরি সেটা লিখবো যে ডিক্রিজ অফ ওয়েজেস পেয়েবল কত টাকা 500 টাকা। আর দায় কমে গেলে অবশ্যই আমাদের মাইনাস করতে হবে, এই জন্য আমরা মাইনাস করে দিয়েছি। এরপর যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লং টার্ম ইনভেস্টমেন্টের দিক খেয়াল করি, লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 8,000 টাকা, এখন 1 টাকাও নেই। তার মানে আমরা কি করেছি, লং টার্ম ইনভেস্টমেন্টকে বিক্রি করে দিয়েছি। তো একটু যদি সমন্বয়ের দিকে আমরা তাকাই যে দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড ফর টাকা 6,500, তার মানে 8,000 টাকা জিনিসটা আমরা বিক্রি করে দিয়েছি কততে 6,500 টাকায়। তাহলে আমাদের 1,500 টাকা এখানে লস হয়েছে। তো আমরা জানি যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত লাভ লোকসান আমরা কোথায় দেখাবো, অবশ্যই আমরা ক্যাশ ফ্লোর ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8,000 টাকার একটা জিনিস আমরা বিক্রি করছি 6,500, তাহলে আমাদের 1,500 টাকা লস হয়েছে। এই জন্য আমরা লিখবো লস অন সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। আর লস তো সর্বদাই সম্পদকে কমিয়ে দেয়, এই জন্য আমাদের কি করতে হবে, যোগ করতে হবে।
এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে আসি যে এ ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট হ্যাড অরিজিনাল কস্ট ৭০০০ ওয়াজ সোল্ড ফর টাকা ১২০০। মানে একটা পুরোপুরি ডেপ্রিসিয়েটেড যে ইকুইপমেন্টের একটা জিনিস যেটা ১২০০ টাকায় বিক্রি করে দিয়েছি, মানে একদম নাথিং থেকে, মানে কিছুই ছিল না, সেই ডেপ্রিসিয়েটেড জিনিসটা আমরা কত টাকায় বিক্রি করে দিয়েছি? ১২০০ টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে ১২০০ টাকায় যদি বিক্রি করি তাহলে এটা অবশ্যই আমাদের গেইন। তাহলে আমরা লিখব যে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট কত টাকা? ১২০০ টাকা। তাহলে লাভ হলে আমাদের সম্পদকে বাড়ায় দেয়, এই জন্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো পরবর্তীতে আমরা কি করব? এখান থেকে এই যতগুলা আইটেমস আছে এগুলো যোগ বিয়োগ করার পর আমার হচ্ছে ৩৮০০, উপরে নেট ইনকামের সাথে আমি যোগ করলাম, যোগ করার পরে আমাদের হয়েছে ৩৯৮০০ টাকা। তাহলে ৩৯৮০০ টাকা প্লাস, এই জন্য আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এর মাধ্যমে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের কার্যক্রম শেষ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের কি যাবে? স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন। তো প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করেছি কত? ৬৫০০ টাকা। তাহলে আমরা লিখব সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট ৬৫০০ টাকা। এরপর আমরা এখানে ফুলি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট যেটা ছিল একদম ডেপ্রিসিয়েটেড জিনিস, সেটা ১২০০ টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা লিখব ক্যাশ ফ্রম সেল অফ ইকুইপমেন্ট কত টাকা? ১২০০ টাকায় বিক্রি করেছি। এরপর যদি আমরা সমন্বয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে যে এডিশনাল ইকুইপমেন্ট পারচেজ ডিউরিং দ্য ইয়ার ১৫,০০০ টাকা। তাহলে আমরা ইকুইপমেন্ট অতিরিক্ত কিনেছি, আর কিনলে আমাদের টাকা চলে যায়, তাহলে টাকা চলে গেলে কি হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখলাম পারচেজ অফ ইকুইপমেন্ট ইন ক্যাশ ১৫,০০০ টাকা। তারপর আমরা এই তিনটাকে যোগ বিয়োগ করলাম, আমাদের আসলো মাইনাস ৭৩০০। তাহলে মাইনাস আসার কারণে আমাদের সহসা কি লিখতে হবে? ইউজড লিখতে হবে। তাহলে আমরা জানি, আমরা ইউজড লিখে দিলাম। এরপর আমরা অঙ্কের তৃতীয় পার্টে চলে আসলাম। তৃতীয় পার্টে বলছে যে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ক্যাশ ফ্লোস ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা জানি যে আমাদের স্থায়ী দায় হ্রাস বৃদ্ধিজনিত লেনদেনগুলো এখানে দেখাই আমরা। তো আমরা যদি অঙ্কটা একটু ভালো করে পড়ে দেখি যে সমন্বয় আমাদের তেমন কিছু বলা নেই। তো আমরা চলে যাব আমাদের লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি সেকশানে। সেটা হচ্ছে প্রথমে যদি আমরা দেখি আমাদের বন্ডস পেয়েবল, আমাদের বন্ডস পেয়েবল ছিল হচ্ছে ৫০,০০০ টাকা, এখন বন্ডস পেয়েবল আছে কত? ৪০,০০০ টাকা। তার মানে আমরা ১০,০০০ টাকার বন্ডস পরিশোধ করে দিচ্ছি। তো ১০,০০০ টাকার বন্ড যদি আমরা পরিশোধ করি, আমরা লিখবো যে পেমেন্ট অফ বন্ডস কত টাকা? ১০,০০০ টাকা। আর টাকা চলে গেছে, এই জন্য আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তো আমরা প্রতিটা অঙ্কেই দেখে থাকি যে আমাদের ডিভিডেন্ড কিছু না কিছু থাকে। তো এই অঙ্কটা ডিভিডেন্ড না থাকার কারণে আমাদের ডিভিডেন্ডের কার্যক্রমকে ওয়ার্কিংসের মাধ্যমে বের করে নিতে হবে। তো আমরা যদি ডিভিডেন্ডের কার্যক্রমকে ওয়ার্কিংয়ের মাধ্যমে বের করার চেষ্টা করি, তখন আমরা দেখব যে ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড, তারপর লিখব যে পেমেন্ট অফ ডিভিডেন্ড কত ছিল। এটা করা একদম সহজ। আপনারা বিগিনিংয়ে যে এইখানে যে বিগিনিং রিটেন আর্নিংস আছে, এই যে এখানে বিগিনিং রিটেন আর্নিংসটাকে আমরা নিয়ে আসবো, বিগিনিং রিটেন আর্নিংস, এরপর হচ্ছে যোগ নেট ইনকাম, এরপর বাদ দেবো হচ্ছে এই যে রিটেন আর্নিংসের ক্লোজিংটা, একদম সহজ, যে ক্লোজিংটা বাদ দেবো। তাহলে এই বিগিনিংটা যোগ বিয়োগ এবং ক্লোজিংটা বাদ দেওয়ার পর আমাদের আসে ১৫,০০০ টাকা। এই ১৫,০০০ টাকাই হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড। তাহলে আমরা লিখবো যে পেমেন্ট অফ ডিভিডেন্ড কত? ১৫,০০০ টাকা। তো আমরা এই যে দুইটা টাকা আছে, এই দুইটাকে টাকাটাকে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পর আসে আমাদের মাইনাস ২৫,০০০। তাহলে লিখবো যে নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, লিখে দিলাম আমরা নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এরপর এই প্রথম টাকা, তারপর দ্বিতীয় টাকা, তারপর তৃতীয় টাকা, এই তিনটাকে যোগ বিয়োগ করার পর ৭৫০০ টাকা আসছে, যেটা প্লাস, এই জন্য আমরা লিখবো নেট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার কত টাকা? ৭৫০০ টাকা। এরপর আমরা চলে যাবো অঙ্কের ক্যাশে। ক্যাশে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ক্যাশে ২০১৬ সালে ব্যালেন্স ছিল কত? ৫,০০০ টাকা। সেটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো যে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত টাকা? ৫,০০০ টাকা। এইটা আর এটাকে যোগ করব, যোগ করার পর আসে ১২,৫০০ টাকা, যেটা আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। আর আমরা জানি এই অঙ্কের উত্তর দেওয়া থাকে এই যে ক্যাশে যে আমাদের টাকাটা দেওয়া ছিল, এই যে ক্যাশে ১২,৫০০ টাকা, এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তো এই অঙ্কটা একটু জটিল ছিল, তারপর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।